আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আজকে রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায় আলোচনা করব। অষ্টম অধ্যায়টা আসলে পুরো তোমাদের যে রসায়ন বিষয় যে একটা একটা সাবজেক্টের নাম অনুসারে এই অধ্যায়টা তোমাদের যে তোমরা দেখো যে রসায়ন ও শক্তি অধ্যায়ের নাম। এই অধ্যায়টা আসলে যে এটা খুবই আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, এবং একটু অনেক বড় একটা অধ্যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা একটা রসায়নের সামগ্রিক বিষয় নিয়ে এই অধ্যায়গুলো আলোচনা করা হয়েছে, রসায়নের প্রায়োগিক বিষয় নিয়ে, যে আমাদের দৈনন্দিন জীবনের রসায়নের যে ব্যবহার সেটা সেটা এখানে আলোচনা করা হয়েছে এবং রসায়নের বেসিক জিনিস এখানে আলোচনা করা হয়েছে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইনশাল্লাহ তোমরা সবাই আমি আশা করি যে তোমরা খুবই গুরুত্ব সহকারে এই অধ্যায়টা পড়বে এবং বুঝবে। তো আমরা দেখো যে কি কি টপিকস আলোচনা করব আজকে, যে রাসায়নিক শক্তি, তাপের পরিবর্তন, বন্ধন শক্তির হিসাব আর রাসায়নিক শক্তির ব্যবহার। দেখো রাসায়নিক শক্তি, এখন রাসায়নিক শক্তি কি তোমরা সেটা তোমাদের বইতে দেওয়া আছে। যে আমরা জানি যে রাসায়নিক যে কোনো পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে অণুসমূহ পরস্পরের সাথে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে এবং অণুগুলোর মধ্যে যে পরমাণু থাকে ওই পরমাণুগুলো একটি আরেকটার সাথে যুক্ত থাকে। তাহলে অণুগুলোর মধ্যে পরমাণুগুলো একটি আরেকটির সাথে যে যুক্ত থাকে এটা হলো বন্ধন শক্তি, আর একটা অণু আরেকটা অণুর সাথে যে যুক্ত থাকে সেটা হলো আন্তঃআণবিক শক্তি। এই দুইটা শক্তির সমন্বয়কে বলা হয় রাসায়নিক শক্তি। তাহলে প্রত্যেকটা পদার্থেই এই ধরনের শক্তি থাকে, কোনো না কোনো শক্তি থাকে। আমরা পৃথিবীতে সকল পদার্থই কোনো না কোনো রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি, রাসায়নিক মৌল বা যৌগ দ্বারা তৈরি। তো সেগুলোর মধ্যে কোনো না কোনো শক্তি নিহিত থাকে। তো এই শক্তিগুলোর মধ্যে তাহলে যে অণুগুলোর মধ্যে যে অণুগুলোর শক্তি, একটা অণু আরেকটা অণুর সাথে সেটা যে বন্ধনে যুক্ত থাকে সেটা হলো আন্তঃআণবিক বন্ধন বলা হয়। আবার একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে বন্ধনে যুক্ত সেটা হলো বন্ধন, সে যে শক্তির মাধ্যমে যুক্ত সেটাকে বলা হয় বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি আর হলো আন্তঃআণবিক শক্তি, এই দুইটা শক্তিকে আমরা রাসায়নিক শক্তি মনে করব। এখন এই রাসায়নিক শক্তিটা হচ্ছে যে বিভিন্ন ধরনের একটা বিভিন্ন রাসায়নিক শক্তিটা তোমার বিভিন্নভাবে কনভার্ট হয়। একটা কিছু যে কোনো পদার্থের এক এক পদার্থে এক এক রকম কনভার্ট হয়। যেমন জ্বালানির মধ্যে যে রাসায়নিক শক্তি আছে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি থেকে সেটা আবার কি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, যেমন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে এরকম তারপরে হচ্ছে যে তোমার ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তি আছে ব্যাটারির মধ্যে, সেই ব্যাটারি থেকে ড্রাই সেলের যে রাসায়নিক শক্তিটা সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে শক্তির রূপান্তর এটা রাসায়নিক শক্তি। প্রত্যেকটা রাসায়নিক, যেমন আমাদের খাদ্য শক্তি সেটা তাপ শক্তিতে, আমরা যে খাবার খাই সে খাবারের মধ্যে যে রাসায়নিক শক্তি লুকিয়ে থাকে, রাসায়নিক শক্তি থাকে, সেই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে কী হয়, যে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? এই যে তাহলে এটা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। আশা করি তুমিও ক্লিয়ার, তোমরা ক্লিয়ার হয়েছো যে রাসায়নিক শক্তিটা কি। রাসায়নিক শক্তিটা হচ্ছে যে রাসায়নিক পদার্থের মধ্যে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি এবং বন্ধন শক্তি, পরমাণুসমূহের মধ্যে নিহিত শক্তিগুলো হচ্ছে রাসায়নিক শক্তি। আচ্ছা, আমরা এখন তাহলে বন্ধন শক্তিটা কি? বন্ধন শক্তিটা আমরা বন্ধন শক্তি, বন্ড এনার্জি বলা হয় এটাকে, বন্ড এনার্জি। আচ্ছা, এই বন্ড এনার্জিটা কি? যে বন্ধন শক্তি হচ্ছে সমযোজী যৌগ বা আয়নিক যৌগ, যেখানে সমযোজী যৌগের মধ্যে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে, একটা অণুর মধ্যে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যে বন্ধন দ্বারা যুক্ত, সেটি হচ্ছে যেমন হাইড্রোজেন। আমরা একটা রিঅ্যাকশন দেখি, সেটা হচ্ছে যেমন
এই যে মিথেন প্লাস এই যে দেখো মিথেন অক্সিজেনের সাথে মিথেনকে অক্সিজেনের সাহায্যে পোড়ালে সেটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এখন এই যে এখানে দেখো এখানে এই যে মিথেন 4টা হাইড্রোজেনের সাহায্যে এই যে কার্বন হাইড্রোজেন এটা হচ্ছে বন্ধন, এটা হচ্ছে কি বন্ধন, ঠিক আছে। কার্বন হাইড্রোজেন এই যে এটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে প্রত্যেকটা কার্বন একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত। তাহলে এখানে যে এই হাইড্রোজেনগুলো কার্বনের সাথে যুক্ত আছে যে শক্তির মাধ্যমে সেটাই হচ্ছে বন্ধন শক্তি। তাহলে প্রত্যেকটা পরমাণু কিভাবে একটা পরমাণুর সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে বন্ধন শক্তি। এখন এখানে আর তাহলে আমরা বন্ধন শক্তি তোমরা আশা করি যেটা বুঝেছো বন্ধন শক্তি। আর হচ্ছে যেমন একটা হাইড্রোজেন অণু এই হাইড্রোজেন অণুর মধ্যে অনেকগুলো হাইড্রোজেন অণু যদি থাকে, হাইড্রোজেন গ্যাসে অনেকগুলো অণু থাকে, তো হাইড্রোজেন অণুগুলো সেটা একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা হলো বন্ধন শক্তি। যে শক্তির সাহায্যে যুক্ত থাকে সেটা হলো বন্ধন শক্তি, ঠিক আছে। এখন এই বন্ধন শক্তি দেখা গেছে সমযোজী একই জাতীয় পরমাণুগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাদের যে বন্ধন শক্তি বন্ড এনার্জি থাকবে বিপরীত সমযোজী যৌগের ক্ষেত্রে এটা বিপরীত জাতীয় যৌগের বন্ধন শক্তি এটা চেয়ে বেশি হবে। বিপরীত জাতীয় পরমাণুগুলো দেখো এখানে হলো হাইড্রোজেনের 2টা পরমাণু, হাইড্রোজেন একই জাতীয়, তো এটার যে বন্ড এনার্জি, তো এটা HCl এর থেকে এটা বন্ড এনার্জিটা কম হবে, তো হাইড্রোজেন ক্লোরাইড এটার বন্ড এনার্জিটা বেশি হবে। তাহলে বন্ধন শক্তিটা কার বেশি? ভিন্ন জাতীয় দুটি পরমাণুর মধ্যে বন্ধন শক্তিটা একই জাতীয় দুটি পরমাণুর মধ্যে বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বন্ধন শক্তি গেল। এখন আমরা যে আরেকটা জানবো যে আন্তঃআণবিক আকর্ষণ, সেটা তো আমরা আগেই জেনেছি। আন্তঃআণবিক আকর্ষণটা কি? আন্তঃআণবিক আকর্ষণ ব্যাপার যেটা হচ্ছে যে অণুসমূহের মধ্যে আকর্ষণকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ। অণুসমূহের মধ্যে আকর্ষণকে কি বলা হয়? আন্তঃআণবিক আকর্ষণ। এখন এই অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ জিনিসটা যেমন একটা এই সোডিয়াম যেমন একটি সোডিয়াম পরমাণু 6টি ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত। কয়টি? 6টি। ঠিক আছে, এই যে 6টি ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত, তাহলে এগুলো হচ্ছে বন্ধন। এই যে এগুলো ক্লোরাইড আয়নগুলো, আবার প্রত্যেকটা ক্লোরাইড আয়ন আবার 6টি সোডিয়াম আয়ন দ্বারা গঠিত। প্রত্যেকটা ক্লোরাইড আয়ন কয়টি সোডিয়াম আয়ন দ্বারা গঠিত? 6টি। ঠিক আছে, এভাবে এই আয়নিক যৌগগুলো গঠিত হয়, অণুগুলো গঠিত হয়। ঠিক আছে, এভাবে অণুগুলো গঠিত হয়। কথা বুঝছো? তো এখন তাহলে অণুসমূহের মধ্যে যে আকর্ষণ, যে অণুসমূহের মধ্যে একটা অণু আরেকটা দেখেছে, একটা এই যে অনেকগুলো এই হাইড্রোজেন গ্যাস বা এখানে অনেকগুলো অক্সিজেন গ্যাস আছে, তো অক্সিজেনের এই যে অণু, একটা অণু আর অসংখ্য অণু আছে, তো একটা অণুর সাথে আরেকটা অণুর যে আকর্ষণ সেটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আবার পানির মধ্যে দেখা গেছে যে একটি এই যে একটি পানির এই যে একটি পানির অণু আরেকটা পানির অণুর সাথে যুক্ত হয়ে আরেকটি পানির অণুর সাথে সেটা যুক্ত হয়, আরেকটির সাথে যুক্ত হয়। ঠিক আছে, এইভাবে যুক্ত হয়। আরেকটির সাথে এভাবে দুর্বল সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। আচ্ছা, তাহলে এই অণুসমূহের মধ্যে বন্ধনটা হচ্ছে আন্তঃআণবিক, অণুসমূহের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। এখন আমরা জানবো যে
রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তর। রাসায়নিক বিক্রিয়া শক্তি রূপান্তরটা কি দেখো, যে তাহলে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তরটা হচ্ছে যে যখন কোনো সাধারণত একটা রাসায়নিক বিক্রিয়া যখন ঘটতে থাকে, রাসায়নিক কোনো পদার্থের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে তখন তার মধ্যে যে নিহিত শক্তিটা আছে সেটা পরিবর্তন হয়। দেখা গেছে যে তার শক্তির পরিবর্তন হয়। এখন এই যে শক্তির পরিবর্তনটাই হচ্ছে শক্তি রূপান্তর। যেমন কোনো কোনো রাসায়নিক শক্তি যেমন তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদিতে পরিণত হয়। ঠিক আছে, এগুলোই হচ্ছে রাসায়নিক শক্তির পরিবর্তন। এখন এই যে এখানে দেওয়া আছে যে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক সমূহের শক্তি দিয়ে বিক্রিয়া করাতে হয়, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটে। এই যে তাহলে এটা বিক্রিয়া ঘটে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া শক্তি বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করে। তাহলে এটাই হচ্ছে শক্তি রূপান্তর। এখন যে যেমন তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। এখন শক্তি পরিমাপ, সাধারণত শক্তি পরিমাপের একক এখানে ক্যালোরি দেওয়া আছে। এক ক্যালোরি সমান কত, এক ক্যালোরি সমান কত, আমরা এটা দেখো যে 1 ডিগ্রি শক্তি পরিমাপের একক ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। এখন 1 কিলো ক্যালোরি হলো 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, তো এটা হচ্ছে 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। অথবা 1000 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, গ্রাম পানি 1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই 1 কিলো ক্যালোরি। আর 1 জুল হচ্ছে, জুলের সংজ্ঞা এখানে দেওয়া আছে। তো এখন সাধারণত আমরা সকল ক্ষেত্রে জুল ব্যবহার করি, আন্তর্জাতিকভাবে এখন শক্তির একক জুল বেশি ইউজ করা হয়। 1 জুল হচ্ছে কি, এই যে এখানে দেওয়া আছে 1 নিউটন, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ যদি কত হয়, 1 মিটার সরণ হয়, তখন তাকে বলা হয় বস্তুর সরণ। এই যে তার জন্য প্রয়োজনীয় কাজকে আমরা জানি যে এই কোনো বস্তুর উপর আচ্ছা সংজ্ঞাটা বইতে আছে, এটা আমি লিখলাম না। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে ওখানে যে বস্তুর যে পরিমাণ কাজ হয়, তবে তার প্রয়োজনীয় কাজকে 1 জুল, ওই কাজের পরিমাণকে বলা হয় 1 জুলকে। ঠিক আছে, এখন 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি সমান এই যে জুল এবং ক্যালোরির মধ্যে যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান 4.18 জুল, অথবা 1 জুল সমান 0.24 ক্যালোরি। 1 জুল সমান 0.24 ক্যালোরি, অথবা 1 ক্যালোরি সমান 5.18 জুল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা জানবো যে তাপের পরিবর্তন সাধারণত আচ্ছা, আমরা তাপের পরিবর্তনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে, বুঝতে হবে।
তাপের পরিবর্তন সেটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। সাধারণত আমরা, তুমি যদি একটা গ্লাসে দুইটা গ্লাস নাও, দুইটা গ্লাসে একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণ চুন দাও আর একটা গ্লাসে গ্লুকোজ দাও, ঠিক আছে? গ্লুকোজ গ্লুকোজ তো তোমরা নিশ্চয়ই চিনো। গ্লুকোজ দাও, দেখবে যে যে গ্লাসে গ্লুকোজ দিয়েছো ওই গ্লাস ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার যে গ্লাসে চুন দিয়েছো ওই গ্লাস অনেক গরম হয়ে যাবে, গরম গ্লাস ধরলে দেখবে যে অনেক গরম হয়। তাহলে গ্লাস ঠান্ডা হয়ে যাওয়া এবং গরম হয়ে যাওয়া, এটাই হচ্ছে তাপের পরিবর্তন। এখন কি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করে, বিক্রিয়ক দেখা গেছে কখনো কখনো তাপ বিক্রিয়ার ফলে সেখানে তাপ উৎপন্ন হয়, আবার কখনো কখনো বিক্রিয়ার ফলে তাপ শোষণ হয়। মানে সে তার আরও প্রয়োজন, বিক্রিয়ার ফলে সে আরও পরিবেশ থেকে সে কী হয়, তাপ নিতে থাকে, পরিবেশ থেকে তখন নিতে থাকে, তখন তার এটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। আর যখন সে তাপ উৎপন্ন করে সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যে গ্লাসে চুন দিয়েছি, দেওয়ার ফলে যে গ্লাসটা গরম হয়ে গেছে, সেখানে কি তাপ উৎপাদী বিক্রিয়া হলো, সেখানে বিক্রিয়াটা হয়েছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে পানি এবং চুনের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আবার গ্লুকোজ এবং পানির বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সেটা ঠান্ডা হয়ে গেছে কি কারণে, যে সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নিয়েছে, শোষণ করে তার আরও তাপের প্রয়োজন ছিল, ঠিক আছে, সে কারণে সে ঠান্ডা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে তোমার বিক্রিয়া ঘটানোর জন্য তাহলে তাপের পরিবর্তন অবশ্যই হয় কোনোটার তাপের পরিবর্তন কি হয়, যে কোনোটাকে তাপ দিতে হয়, অথবা কোনোটা তাপ নিজে থেকেই উৎপন্ন করে, অথবা কোনোটা তাপ পরিবেশ থেকে শোষণ করে। এটাই হচ্ছে তাপের পরিবর্তন। এখন এই তাপের পরিবর্তন সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে তোমরা যে তাপ উৎপাদী বিক্রিয়া, এক নম্বর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তারপরে হচ্ছে 2 নম্বর হলো তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তো এগুলো সাধারণত এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলোকে এই তাপহারী বিক্রিয়া, এই যে তাপের যে পরিবর্তন, এই তাপের পরিবর্তনটাকে একটা সিম্বলের সাহায্যে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় ডেলএইচ, তাপ শক্তির যে পরিবর্তন। তাহলে এই যে তাপ শক্তির পরিবর্তনটাকে বলা হয় ডেলএইচ। এখন এই তাপ শক্তির কীভাবে পরিবর্তন হয়? তাপ শক্তির পরিবর্তন দুই ধরনের হয়। একটা মানে তাপ শক্তি দুইভাবে পরিবর্তন হয়। একটা হচ্ছে তাদের বন্ধন, এই যে অনুসমূহের মধ্যে যে বন্ধন থাকে, বন্ধন শক্তির পরিবর্তনের ফলে তাপ শক্তি পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন টোটাল হচ্ছে বন্ধন শক্তির পরিবর্তনের ফলে তাদের আভ্যন্তরীণ শক্তিটাও পরিবর্তন হয়। তাহলে আভ্যন্তরীণ শক্তির আভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, সেটি হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, ঠিক আছে। এখন এই আভ্যন্তরীণ তাপ শক্তির পরিবর্তন, তাহলে এটাকে আমরা ডেলএইচ দ্বারা প্রকাশ করি। ডেলএইচটা দুইভাবে হয়, একটা হচ্ছে যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর একটা হচ্ছে বন্ধন শক্তির পরিবর্তন, ঠিক আছে। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে যে টোটাল বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক এবং উৎপাদের যে পরিবর্তনটা, আভ্যন্তরীণ বা যে শক্তির যে পরিবর্তনটা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর বন্ধন শক্তির পরিবর্তন হচ্ছে বিক্রিয়কের বন্ধন শক্তি, বন্ধন গঠনের যে শক্তি, বন্ধন ভেঙে তারপরে উৎপাদের বন্ধন তৈরি হওয়া, উৎপাদের বন্ধন সৃষ্টিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে বন্ধন শক্তি। এখন এই যে দেখো, তাহলে কোনো একটি পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে ধারণ করে, এই শক্তিকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি কথাটা আমরা সাধারণত, এটা খুবই গুরুত্বপূর্ণ
আভ্যন্তরীণ শক্তি আর হলো বন্ধন শক্তি। তাহলে আভ্যন্তরীণ শক্তি দেখা গেছে এই যে তাপ উৎপাদী বিক্রিয়া আর হলো তাপহারী বিক্রিয়া। এখন বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি, যেমন এই যে আমি যদি এখানে যেমন যেটাতে আছে যে সেটা হচ্ছে যে মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন এই যে এটা হচ্ছে এটা হলো বিক্রিয়ক, এটা হলো কি বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখন এই যে বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি আর উৎপাদের আভ্যন্তরীণ শক্তি, এই বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি হচ্ছে এটাকে E1 দ্বারা প্রকাশ করা হয়, আর উৎপাদের আভ্যন্তরীণ শক্তিকে বলা হয় E2। বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি E1, উৎপাদের আভ্যন্তরীণ শক্তি E2, ঠিক আছে। ইন্টারনাল এনার্জি আভ্যন্তরীণ শক্তি E2 E1 আর হলো E2। এখন এই ডেল H এর ক্ষেত্রে সবসময় ডেল H মানে E2 E1, ঠিক আছে, E2 E1। এখন আবার বিক্রিয়কের এই যে বিক্রিয়কের বন্ধন শক্তি হচ্ছে B1, উৎপাদের বন্ধন শক্তি হচ্ছে B2, তাই না? তাহলে ডেল H হচ্ছে B1 B2। তাহলে এটা মনে রাখতে হবে যে ডেল H এর ক্ষেত্রে সবসময় আভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে হলো E2 E1, আর বন্ধন শক্তির ক্ষেত্রে হলো B1 B2। মানে আভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে হলো উৎপাদের আভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি ডেল H, আবার ডেল H বন্ধন শক্তির ক্ষেত্রে হলো বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি। এখন তাহলে আমরা এই যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন বা তাপ শক্তির যে পরিবর্তনকে ডেল H দ্বারা প্রকাশ করা হয়, এই ডেল H এর মান আমরা প্লাস এবং মাইনাস কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। এই যে দেখো তাপ উৎপাদন এবং তাপ শোষণ। এখন ধরো যে এই যে এখানে যে বিক্রিয়াটা দেখো যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি, এই বিক্রিয়ায় তাপ কি হয়েছে, ডেল H এর মান কত, -890 কিলোজুল পার মোল, -890 কিলোজুল পার মোল। এখন তোমাকে বলতে হবে যে কেন এই জিনিসটা, এই ডেল H এর মান মাইনাস হয়, মাইনাস হলে তাপ উৎপাদী কেন। এখন তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা? তাপ উৎপাদী বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এখন আমাকে জানতে হবে যে কিভাবে ডেল H এর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল H এর মান নেগেটিভ কেন, সেটা জানার জন্য আমাকে তাহলে কি করতে হবে। দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা জানি যে এই বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি হচ্ছে যদি E1 এবং উৎপাদের আভ্যন্তরীণ শক্তি হলো E2। তো সাধারণত তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের তাপ শক্তি বেশি, বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তিটা বেশি হয়। এখন বিক্রিয়কের যদি আভ্যন্তরীণ শক্তি বেশি হয় এবং উৎপাদের আভ্যন্তরীণ শক্তি কম হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তিটা বেশি হয়। এই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এখন আমি মনে করি যে ধরো যে বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি যদি এখানে এই যে বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তিটা বেশি আর উৎপাদের আভ্যন্তরীণ শক্তিটা কম, সেই ক্ষেত্রে এটা হয় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলি যে এই বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি যদি হয় এই E1 যদি হয়, ধরো এখানে বইতে যেটা দেওয়া আছে তোমার, এই যে দেখো মোট আভ্যন্তরীণ শক্তি 50। এখন এটা যদি বেশি হয়, ধরো এই আমি মনে করলাম যে E1 যদি ধরো 800
বা 1500 কিলোজুল হয়। আর এটা যদি হয় ধরো 610 কিলোজুল, এটা এটা E2 যদি হয় 610 কিলোজুল, ঠিক আছে। 1500 থেকে 610, হ্যাঁ 610 কিলোজুল। তাহলে আমাকে এই যে দেখো যে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া মূলত হচ্ছে যে আমি যদি স্টার্টিংয়ে যদি বিক্রিয়কে যদি তাপ উৎপন্ন না হয়, সেক্ষেত্রে বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে সম্ভব হবে? তাহলে তাপ উৎপাদী মানেই হচ্ছে কি বিক্রিয়কে তাপমাত্রা বেশি থাকবে, বিক্রিয়কে তাপ উৎপন্নটা বেশি হবে, ঠিক আছে। বিক্রিয়কে তাপ উৎপন্নটা বেশি হবে, তাহলে প্রত্যেকটা তাপ উৎপাদী বিক্রিয়ায় দেখবে যে বিক্রিয়কের তাপমাত্রা বেশি। তাহলে বিক্রিয়কের তাপমাত্রা বেশি মানে হচ্ছে E1টা বেশি, E1টা বেশি। আর উৎপাদিত তাপমাত্রা কম মানে E2টা কম। তো E1 যদি বেশি হয়, স্বাভাবিকভাবে দেখো ডেল H হবে কি E2 মাইনাস E1। E2 মাইনাস যদি E1 হয় তাহলে কি হবে? E2 মাইনাস E1 হলে এখানে এই যে যেমন E2 হলো 610 মাইনাস 1500, তাহলে মাইনাস 890, 890 না, ঠিক আছে, 900 মাইনাস 890 এত কিলোজুল পার মোল, এত কিলোজুল পার মোল। এখন এই যে তাহলে সব সময় এই কারণে ডেল এইচ এর মান মাইনাস হয়। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এটা তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বলি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই E1টা কম হবে। ধরো এই বিপরীত, স্বাভাবিকভাবে E1টা যদি হয় 700, তাহলে E2 হবে আরো বেশি, E2 হবে ধরো যে 950। তাহলে স্বাভাবিকভাবে এটা কি হবে? ডেল এইচ এর মান কি হবে? ডেল এইচ এর মান হবে কি E2 মাইনাস E1, তাহলে 950 মাইনাস 400, তাহলে 200 প্লাস 250 প্লাস 250 কিলোজুল পার মোল, ঠিক আছে, প্লাস 250 কিলোজুল পার মোল। দেখো এই যে তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি এই তোমার 250 ডেল এইচটা প্লাস হয়, এইভাবে ডেল এইচটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্লাস হয়। আর কি হয় তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এভাবে মাইনাস হয়, ঠিক আছে। তাহলে জিনিসটা আমি এখন গ্রাফের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি। গ্রাফের সাহায্যে যদি তোমাকে দেখাতে বলে সেটা কিভাবে দেখাবা? সেটা হচ্ছে গ্রাফের সাহায্যে যদি দেখাতে বলে সেটা এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি শক্তি ধরি, এনার্জি, শক্তি, এটা যদি বিক্রিয়ক ধরি, বিক্রিয়ক, এই বিক্রিয়া, এটাকে আমরা আরেকটু উপরে লিখি, বিক্রিয়ক, এটা হলো E1, ঠিক আছে। তারপরে এটার শক্তিটা আরো উৎপাদের শক্তিটা কি হবে? আরো কমে যাবে, কমে গিয়ে সেটাই আবার উৎপাদের হবে যে এই উৎপাদের E2, ঠিক আছে। আবার এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এক্সোথার্মিক, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো, এটা যদি আমি যদি শক্তি এটাকে যদি বিক্রিয়ক, এই যে তাহলে এটার কি হবে? উপরের দিকে যাবে। উৎপাদের ক্ষেত্রে শক্তি আরো বাড়বে, উৎপাদের তাপমাত্রা কি হবে? এনার্জি মানে তাপমাত্রা আরো বাড়বে, ঠিক আছে। উৎপাদের টেম্পারেচার তাপমাত্রা আরো বাড়বে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা E1, এটা E2 উৎপাদ, ক্লিয়ার?
তাহলে এই যে এই এটা হলো এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক এন্ডোথার্মিক ঠিক আছে। তাহলে এই জিনিসটা সবসময় আমাদের মনে রাখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। এখন আমি আমি মনে করি তোমরা ক্লিয়ার। আমি আবার একটু আবার বলছি, এই জিনিসটা আসলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি এই যে এটা আর ভুলবে না। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর ভুলে যাবে না। তুমি এটা মুখস্থ করার বিষয় না, মুখস্থ রাখবে। এটা হচ্ছে কি যে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের তাপমাত্রাটা বেশি, বিক্রিয়কের তাপমাত্রাটা বেশি থাকবে, মানে E1টা বেশি। তো E1 যদি বেশি হয় তাহলে আমরা জানি যে আর E2 হচ্ছে উৎপাদের তাপমাত্রাটা কম থাকে। তাপ উৎপাদী মানে বিক্রিয়কের যেহেতু মূল উৎস হচ্ছে আভ্যন্তরীণ, মানে বিক্রিয়কের ইয়েটাকে হচ্ছে কি মূল তাপমাত্রা এই শক্তিটা বেশি হচ্ছে বিক্রিয়কে, ঠিক আছে। আভ্যন্তরীণ শক্তি বেশি হচ্ছে বিক্রিয়কে বেশি হওয়াতে সেটা যখন উৎপাদে পরিণত হয় সেটা কমে যায়, উৎপাদেরটা কম। এই উৎপাদের কম শক্তি থাকার কারণে তাহলে আভ্যন্তরীণ শক্তি যখন উৎপাদের আভ্যন্তরীণ শক্তিটা কম থাকে, উৎপাদের যখন আভ্যন্তরীণ শক্তি কম থাকে, আভ্যন্তরীণ শক্তি কম থাকার কারণে সেটা কি হয়, এই তোমার E2 যেহেতু, তাহলে E2 মাইনাস E1 মানে কম থেকে আমি বেশি যদি বিয়োগ করি সবসময় তাহলে সেটা নেগেটিভ আসে, সেই কারণে ডেল এইচ এর মান নেগেটিভ। আবার ওই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ওই বেশি থেকে কম বিয়োগ, মানে উৎপাদেরটা যেহেতু বেশি তাহলে E2 বেশি থেকে যখন কম E1 কম, তাহলে সেটাকে বলা হয় তাপহারী, ঠিক আছে। সেটা সেই কারণে প্লাস হয়। আচ্ছা, আমরা এটা হচ্ছে তাহলে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো B1 এবং B2 জিনিসটাকে, সেটা মিথেন প্লাস অক্সিজেন, ঠিক আছে। এখন এখানে 2 মোল অক্সিজেন, এই যে দেখো আমি যদি এটাকে বন্ধন আকারে লিখি, বন্ধন দিয়ে লিখি, আচ্ছা যাই হোক, এই যে তাহলে বন্ধন দিয়ে এখন এটা দেখো যে বন্ধন ভাঙতে এই যে দেখো বন্ধন শক্তিটা কি, এটা বন্ধন শক্তিটা হচ্ছে এই যে বিক্রিয়কে, মানে বন্ধনটা যখন এই পথে এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন বাঁধতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, এখানে আবার বন্ধন ঘটতে একই পরিমাণ শক্তি এটা বিমুক্ত করতে হবে। বন্ধন ঘটতে শক্তি বিমুক্ত করতে হয় আর বন্ধন বাঁধতে শক্তি প্রয়োজন হয়, বন্ধন বাঁধতে শক্তি প্রয়োজন হয়। তাহলে বিক্রিয়কে দেখো দুইটা সম্পূর্ণ আলাদাভাবে বন্ধন শক্তি প্রয়োজন হয়, মানে এটা এখানে হলো কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে কার্বন অক্সিজেন বন্ধন, এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে এখানে তৈরি করতে হয় কার্বন অক্সিজেন বন্ধন। তাহলে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তাদের বন্ধন শক্তির ভাঙা করার এবং ভাঙা এবং তৈরি করার প্রয়োজন হয়। তাহলে এটা হচ্ছে যে দেখি বন্ধন ভাঙতে যে শক্তির প্রয়োজন সেটা এটা হচ্ছে এটা বন্ধন ভাঙতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে B1। এই বন্ধন ভাঙতে যে শক্তির প্রয়োজন তা হলো B1। আবার বন্ধন ঘটতে যে শক্তি বিমুক্ত করতে হবে, বন্ধন ঘটতে যে শক্তি বিমুক্ত করতে হবে
B2। তাহলে আমরা দেখা গেছে কি del H ইকুয়াল টু কি B1 মাইনাস B2। এখানে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা এই বন্ধন ঘটতে সব সময়, এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বন্ধন ঘটতে সবসময় বেশি শক্তির প্রয়োজন হয়, বেশি শক্তি বিমুক্ত করতে হয়। তাহলে এটার মান সবসময় বেশি হবে, বন্ধন ঘটতে সেটার মান সবসময় কি হবে, বেশি হবে। আবার এটার মান সবসময় এটা হলো বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি হয়, বিক্রিয়কের বন্ধন ভাঙতে শক্তি, বিমুক্ত প্রয়োজনীয় শক্তি মাইনাস উৎপাদের বন্ধন করতে প্রয়োজনীয় বিমুক্ত শক্তি, মাইনাস উৎপাদের বন্ধন করতে বিমুক্ত শক্তি। তাহলে এটা যদি সবসময় কি হয়, এটা বেশি হয়, তাহলে কম থেকে বেশি বিয়োগ করলে ওই del H এর মান নেগেটিভ আসে। তাহলে আমরা এই যে বন্ধন শক্তির যে হিসাব এটা করব এখন, এটা আমরা করব, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা সব সময়, তাহলে এটা সব সময় B2 গ্রেটার দেন B1 হবে, ঠিক আছে, B2 গ্রেটার দেন B1। তো এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো, সেটা তোমাদের বইতে আসলে একটু মিস্টেক আছে সেই অঙ্কটা। তোমাদের বইতে যেটা আছে তাহলে দেখো, এই যে তাহলে এটা মনে রাখবা যে del H এর মান 890, এটা del H এর মান 890 মাইনাস 890, এটা হলো তাপোৎপাদী বিক্রিয়া। আর যদি del H না লিখি আমরা, শুধু যদি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তখন প্লাস চিহ্ন দিব, তাহলে এটাকে হয় এভাবে লিখবো del H ইকুয়াল টু মাইনাস 890 অথবা প্লাস 890, ঠিক আছে, যে কোনো দুইভাবে দেওয়া যায়। del H দিলে মাইনাস দিতে হবে, আর যদি আমাকে তাপ শক্তি পরিবর্তন করতে বলে তখন প্লাস 890 কিলোজুল তাপ শক্তি সেটা পরিবর্তন হয়েছে বেশি। এখানে যে পরিমাণ এটা তাপ শক্তি, যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে বিক্রিয়া সম্পন্ন করে আরো এই পরিমাণ তাপটা সেটা আরো আছে, ঠিক আছে, বিক্রিয়া সম্পন্ন করতে যে পরিমাণ সে তাপ, সেটার জন্য যে তাপ ব্যবহার করার পরেও এত কিলোজুল তাপ তার আছে, ঠিক আছে, এটাই হচ্ছে, এটা দ্বারা এটাই বোঝায়, কথা বুঝছো? আচ্ছা, আমরা এখন বন্ধন শক্তির অঙ্কগুলো করি। এটা যেটা তোমাদের সবচেয়ে বেশি আসে এবং এটা আসেই, এবং এটা সহজ বন্ধন শক্তির অঙ্কগুলো। তাহলে তাপোৎপাদী বিক্রিয়া, তারপরে বিক্রিয়াটা ভালোভাবে খেয়াল করতে আশা করি। বন্ধন শক্তির অঙ্কগুলো সেটা হচ্ছে যেমন আমাদের বইতে যেটা দেওয়া আছে 175 পৃষ্ঠায়, দেখো বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি। তাহলে এটা, অথবা আমি সেটাকে লিখতে পারি এই যে এখানে বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি, আর একটা হলো বিয়োগ বন্ধন তৈরি হওয়ার জন্য মোট নির্গত শক্তি, নির্গত মোট শক্তি, সেটা B2। তাহলে B1 এবং B2 এই জিনিসটা আমরা হিসাব করব। আর তোমাদের এই যে এই চার্টটা মনে রাখার, এটা দিয়ে দেয়, এটা তোমার প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হবে, এই যে বন্ধন শক্তি, বন্ধন এবং বন্ধন শক্তি, কোন কোন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন কার্বন বন্ধন, কার্বন ক্লোরাইড বন্ধন, এগুলোর বন্ধন শক্তি কিলোজুল পার মোল আকারে দিয়ে দেওয়া আছে। তো এগুলো দিয়ে দেওয়া থাকবে, এগুলো যে তোমার মুখস্থ করতে হবে তার প্রয়োজন তেমন নাই, মুখস্থ থাকলে তো ভালোই, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এখন এই যে তোমাদের এই জিনিসটা এখানে ভুল আছে আমি মনে করি, যেমন মিথেন প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস HCl, ঠিক আছে, এখানে লিখি মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন, এটা ভুল, এটা জিনিসটা হবে এটা মিথেন প্লাস, এটা একটা 4টা ধাপের বিক্রিয়া, এই বিক্রিয়াটা মিথেন প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস HCl, এই একটা
আবার মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস HCl এর একটা আবার CH2Cl2 প্লাস CHCl3 প্লাস HCl এটা একটা CH3Cl3 প্লাস ক্লোরিন কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। ঠিক আছে, এই যে তাহলে এটা চারটা ধাপের একটা বিক্রিয়া। এটা তোমার কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতির বিক্রিয়াটা। তো আচ্ছা যাই হোক, এটা আমরা তোমাকে চারটা ধাপের বিক্রিয়াটা আমরা না লিখি, এটা দুইটা ধাপের বিক্রিয়াটা। আমরা যদি দুইটা ধাপের বিক্রিয়াটা লিখি তাহলে দুইটা ধাপের বিক্রিয়াটা সেটা কিভাবে লেখা হয়। এখানে প্রথমে বন্ধন শক্তি দেওয়া আছে, বন্ধন শক্তি কি কি দেওয়া আছে। কার্বন হাইড্রোজেন হলো 414 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে কার্বন ক্লোরিন 326 কিলোজুল পার মোল। তারপর হলো ক্লোরিন হলো 224 কিলোজুল পার মোল। তারপরে হলো HCl হাইড্রোজেন ক্লোরাইড 431 কিলোজুল পার মোল। এখন এই বিক্রিয়ার ΔH এর মান নির্ণয় করো। বিক্রিয়ার ΔH এর মান নির্ণয় করতে গেলে প্রথমে এটা আমাকে H নিও, সূর্যের আলোক রশ্মির সাহায্যে এই বিক্রিয়াটা ঘটে। বিক্রিয়াটা হচ্ছে যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। আচ্ছা যাই হোক, সেটা আমরা পরে বলি। এটাকে যদি আমরা করি CH3 গাঠনিক সংকেতের মাধ্যমে দেখাই। দেখো, একটা কথা বলে রাখি, এই যে বন্ধন শক্তি নির্ণয় করার জন্য তোমাকে প্রথমেই আগে যদি সমতাকরণ না থাকে, উভয় পাশে যদি পরমাণুর সংখ্যা সমান না থাকে, অবশ্যই সমান করে নিতে হবে। সমান করে না দিলে কোনোভাবেই অ্যান্সার মিলবে না, কোনোভাবে হবে না। তো এখানে যেহেতু এখানে সমান, সেই কারণে আমি এখানে এটাকে সমতাকরণ করিনি। ঠিক আছে, সমতাকরণ এখানে সমান দেওয়াই আছে। এখন দেখো এই যে, তো সুতরাং এখানে আমরা এটা হলো বিক্রিয়কের বন্ধন শক্তি। বিক্রিয়কের বন্ধন শক্তিটা হিসাব করি। বিক্রিয়কের বন্ধন শক্তি হচ্ছে তিনটা এই কার্বন হাইড্রোজেন বন্ধন। কয়টা? তিনটা, প্লাস একটা হলো কার্বন ক্লোরিন বন্ধন, প্লাস ক্লোরিন বন্ধন। ঠিক আছে, তো সমান তিনটে কার্বন হাইড্রোজেন বন্ধন। 3 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ধন হচ্ছে কয়টা? কার্বন হাইড্রোজেনের হচ্ছে 414 প্লাস কার্বন ক্লোরিন বন্ধন হচ্ছে 326 প্লাস ক্লোরিন বন্ধন 224। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন এটা করলে কত হয় দেখো। 3 গুণ 414 প্লাস 326 প্লাস 224
1792 3 গুণ 414 প্লাস 326 প্লাস 224 244 244 1812 এখানে 244 হবে 1812 কিলোজুল পার মোল। ঠিক আছে, কিলোজুল পার মোল। এখন এটা হলো বিক্রিয়কের, উৎপাদেরটা হচ্ছে উৎপাদের বন্ধন শক্তি হচ্ছে কয়টি? 2 কার্বন হাইড্রোজেন বন্ধন প্লাস 2 কার্বন ক্লোরিন বন্ধন প্লাস HCl বন্ধন। তাহলে 2 ইন্টু 244 কার্বন হাইড্রোজেন বন্ধন কত? 414 প্লাস 2 ইন্টু কার্বন ক্লোরিন বন্ধন হলো 326, হাইড্রোজেন ক্লোরাইড বন্ধন হলো 431। তাহলে এটাকে ইয়ে করলে কত হয়? 2 গুণ 414 828 326 গুণ 2 652 যোগ 431 652 যোগ 431 যোগ 828 1911 কিলোজুল পার মোল। এখন তাহলে দেখো যে সুতরাং আমরা কি সুতরাং ডেল এইচ সমান সমান এই যে বিক্রিয়কের বন্ধন শক্তি বিক্রিয়কের না উৎপাদে E2 মাইনাস E1 বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি। তাহলে ডায়ালেক্সটা কি? বিক্রিয়কের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন শক্তি। মানে B1 মাইনাস B2, এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2। ঠিক আছে, তো B1 মাইনাস B2 যদি হয় তাহলে এটা হচ্ছে যে কত? 1812 মাইনাস B2 হচ্ছে 1911, তাহলে মাইনাস 99 কিলোজুল, মাইনাস 99 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝেছ। তাহলে এটা এখানে এই বিক্রিয়কের বন্ধন শক্তি আর উৎপাদের বন্ধন শক্তি দেখো B1 এবং B2। তো এই জিনিসটা আগে তাহলে কি করতে হবে? যদি সমতা না দেওয়া থাকে সমতা করে নিতে হবে। যেমন একটা আমি করে দিচ্ছি, সমতা দেওয়া নাই, তারপরে সেটা আমরা সমতা করে নিব। সেটা হচ্ছে
দেখো যদি কার্বন কার্বন বন্ধন শক্তি কার্বন কার্বন অক্সিজেন অক্সিজেন কার্বন অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন এবং কার্বন হাইড্রোজেন এর বন্ধন শক্তি যদি যথাক্রমে 346, 498, 843, 464 এবং 414 কিলোজুল পার মোল হয়, তবে C2H6 মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এর বন্ধন শক্তি এর ডেল এইচ এর মান নির্ণয় করো। এর ডেল এইচ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এটা ডেল এইচ এর মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে এটা সমতা করতে হবে, সেটা হলো C2H6 প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখানে দেখো আমি এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এখন দেখো কার্বন যদি দেখো এখানে এই পাশে দুইটা, এই পাশে আছে কয়টা, একটা, তাহলে আমাকে কার্বন যদি দুইটা নিই তাহলে অক্সিজেন হয়ে গেছে আবার চারটা, চারের আগে পাঁচটা, কিন্তু অক্সিজেন আছে আমার দুইটা। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি এখানে এই যে এখানে যদি 2 দুগুণে 4 আর এখানে 3, 4 3 7, এখানে যদি 7/2 দিই তাহলে দেখো এই 2 দিয়ে কাটা যায়, এখানে 7টা অক্সিজেন থাকে, তাহলে আর এখানে 3 দুগুণে 6, এই 6টা হাইড্রোজেন। ঠিক আছে, দেখো এই পাশে হাইড্রোজেন 6টা, 3 দুগুণে 6টা, আবার কার্বন 2টা, কার্বন 2টা, তাহলে এটা ব্যালেন্স হলো। এখন আমাকে এর সাহায্য করতে হবে, সেটা হচ্ছে সেভেন বাই টু অক্সিজেন একটা, 2 3 এখন এখানে দেখো এই যে কার্বন কার্বন বন্ড হলো কত, আচ্ছা এটা আমরা সুতরাং তাহলে এই যে বন্ধন শক্তি, বিক্রিয়কের বন্ধন শক্তি বিক্রিয়কের বন্ধন শক্তিটা কত, দেখো কার্বন হাইড্রোজেন হলো কয়টা, 1 2 3 4 5টা, 6টা, 6 কার্বন হাইড্রোজেন প্লাস কার্বন কার্বন বন্ধন হলো 2টা, 2 কার্বন কার্বন বন্ধন প্লাস 7/2 ইন্টু অক্সিজেন অক্সিজেন বন্ধন হচ্ছে একটা, 8টা, তাহলে 6 গুণ কার্বন হাইড্রোজেন বন্ধন হলো 414 প্লাস 2 ইন্টু কার্বন কার্বন বন্ধন হচ্ছে 346 প্লাস 7/2 ইন্টু অক্সিজেন অক্সিজেন বন্ধন কত, দ্বিতীয়টা 498,
তাহলে আমরা এখন ইয়ে করি, 6 গুণ 414 2 গুণ 346, এটাকে যদি দুই দ্বারা যদি ভাগ করি তাহলে এটা 7 গুণ 498 ডিভাইডেড বাই 2 1743 যোগ 692 যোগ 24 84 6919 এটা গেল। এখন তাহলে উৎপাদের বন্ধন শক্তিটা হিসাব করি। উৎপাদের বন্ধন শক্তি হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধন দুইটা, কার্বন অক্সিজেন বন্ধন কয়টা? দুইটা। এখানে 2 গুণ 2 কার্বন অক্সিজেন বন্ধন, ঠিক আছে, প্লাস 3 এতে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দুইটা, তাহলে 2 অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। এখন আমরা 2 গুণ 2 কার্বন অক্সিজেন বন্ধন হচ্ছে 1 2 3 1 2 3 843 যোগ 3 গুণ 2 গুণ অক্সিজেন হাইড্রোজেন বন্ধন হচ্ছে 464। তাহলে 2 গুণ 2 গুণ 843 যোগ 464 গুণ 2 গুণ 3 2784 যোগ 33 72 6155। তাহলে দেখো এটা হলো বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি। সুতরাং ডেল এইচ ইকুয়াল টু আমি ডাইরেক্ট লিখতেছি 4919 বিয়োগ 6156 মাইনাস 4919 মাইনাস 1237 কিলোজুল পার মোল, ঠিক আছে। এটা হচ্ছে ডেল এইচ বের করার নিয়ম। তাহলে তোমরা এই যে আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি, সেটা তোমরা করবা। আশা করি ইথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, আমি দুইটা ইন্টারভিউ দিয়ে দিচ্ছি, সেটা করবে, বন্ধন শক্তি বের করবে, ঠিক আছে। বন্ধন শক্তি বের করবে। 1 নম্বর হচ্ছে বন্ধন শক্তি নির্ণয় করো, ডেল এইচ নির্ণয় করো। ডেল এইচ এক নম্বরে C3H8 plus 2Cl2 C3H6 plus HCl। এটার ক্ষেত্রে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধন হচ্ছে 414, ক্লোরিন বন্ধন 244, কার্বন ক্লোরিন বন্ধন শক্তি হলো 326, 471 কিলোজুল পার মোল, ঠিক আছে।
তাহলে এটা একটা। 2 নম্বর হচ্ছে C2H5OH ইথানল প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানেও একই রকম এখানে হচ্ছে যে কার্বন হাইড্রোজেন হচ্ছে যে 414, কার্বন অক্সিজেন হচ্ছে 724, অক্সিজেন হাইড্রোজেন 464, তারপরে হলো অক্সিজেন 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 হলো যে অক্সিজেন অক্সিজেন বন্ধন, সেটা হচ্ছে যে অক্সিজেন অক্সিজেন 498 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। এই যে তাহলে এগুলো, এই যে দুইটা অঙ্ক, এগুলো ডেরিভেশন নির্ণয় করবা, ঠিক আছে? কোনোটা যদি মিস্টেক থাকে সেটা তোমরা যে চার্ট থেকে দেখে নিবে। চার্ট থেকে আচ্ছা, যাই মিস্টেক নাই, এটা আশা করি তাহলে মিস্টেক নাই, কারণ তাহলে এই জিনিসগুলো তোমরা বাসায় করবা, ঠিক আছে? আশা করি তোমরা আজকে এই যে এই রাসায়নিক শক্তির ব্যবহার আমরা করতে পারিনি, সেটা আজকে বাদ দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, এটা এমনিতে অনেক লেন্থি ক্লাস হয়ে গেছে। তো তোমরা তাহলে আজকে যেগুলো করিয়েছি আশা করি সবাই ভালো করে বুঝছো, এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তোমরা এখানে মূল জিনিসগুলো হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে ওই যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া যে গ্রাফটা, আর হচ্ছে যে এটা কেন ΔH এর মান ঋণাত্মক হয় এবং ধনাত্মক হয়, কিভাবে হয়, আর একটা হচ্ছে বন্ধন শক্তি বের করা। এগুলো এটাই হচ্ছে এই পর্যন্ত আজকে যে ক্লাসের মূল টপিকটা হচ্ছে এখানে কিভাবে বন্ধন শক্তি বের করতে হয়, এটাই হচ্ছে আজকের মূল শক্তি। এখন এই জিনিসগুলো বন্ধন শক্তি বের করার জন্য অবশ্যই এগুলো সমতা করতে হবে। সমতা করা ছাড়া তুমি বন্ধন শক্তি বের করা যাবে না, ঠিক আছে? সমতা করতে হবে, সমতাকরণ শিখতে হবে, ঠিক আছে? বিক্রিয়ার সমতাকরণ শিখতে হবে। তো সমতাকরণ যখন করবা তখন এখানে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন বা সমান চিহ্ন দিলে হবে, তীর চিহ্ন দিলে সমস্যা নাই, এই ক্ষেত্রে এটা সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।